সো ভেরি গুড মর্নিং ফ্রম হোটেল রেড অ্যাপেল। আমার পেছনে দেখতে পাচ্ছি, ওখানে লেখা আছে। তো আজকে সকালবেলা আমরা এখান থেকে বাগলুং থেকে সাইন ইন করছি। তো আজকে আমরা যাব ফার্স্টে বেশ কয়েকটা জায়গা, যেগুলো বাগলুংয়ের বেশ কিছু স্পট যদি আমরা পারি সেটা কভার করব। তারপরে আমাদের স্টে যেটা আছে সেটা হয় জমসম নয় মুক্তিনাথ, সেটা দেখা যাক কোথায়। যদি জমসমে থাকি তাহলে জমসম, আদারওয়াইজ মুক্তিনাথ। যাই হোক, ঠান্ডাটা এখানে 10 ডিগ্রি, বাট 10 ডিগ্রি হলেও কিন্তু চাকিয়ে শীত, ঠিক আছে। আর পুরো রাত এই ঘরের যে নিচ, মানে দরজার যে নিচটা, সেটা দিয়ে কিন্তু ঠান্ডা হাওয়া ভেতরে এসছে। তো তার জন্য ঘরটা কিন্তু হয়ে গেছিলো পুরোপুরি ঠান্ডা। তো যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, আর রেডি হয়ে তারপর দেখা হচ্ছে সেট আপে। তার মাঝখানে দেখিয়ে দিই ঘরের অবস্থা ঠিক কীরকম রয়েছে আপাতত। গুড মর্নিং। মর্নিং। জল গরম করছি এখানে। হোটেল থেকে আমরা জলের দাম জিজ্ঞেস করেছিলাম, বললো 50 রুপিস। আর সেটাই যখন আমরা দোকান থেকে কিনে আনলাম সেটা আমাদের হয়ে গেল 25 রুপিস। তো জলটা কিন্তু বাইরে থেকে কেনাটাই লাভ, এখান থেকে কেনাটা কিন্তু পুরোপুরি লস, ঠিক আছে। হ্যাঁ, মানে পুরো দাম বেশি, মানে পুরো ডবল, ঠিক আছে। আর ঘর এরকম হয়েছিল হয়ে আছে। চলো তারপর বেরিয়ে মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। এভরিথিং কমপ্লিট, আর সূর্যটা উঠেছে। 10 ডিগ্রি যে ঠান্ডাটা, কাঁপানো ঠান্ডাটা ছিল, সে ঠান্ডাটা এখন আর নেই। তো চলো যাবো আমরা আজকের ফার্স্ট ডেস্টিনেশনে। তো সকাল সকাল লাগিয়ে ফেললাম ঠান্ডা, হালকা একটু সর্দিটা লেগেই গেল। তো এই যে হোটেল রেড অ্যাপেল দেখতে পাচ্ছ, এটা ইজ আ ভেরি নাইস স্টে, খুব সুন্দর একটা স্টে। তো আজকে আমার সর্দিটা হয়তো একটু ধরে আছে। যাই হোক, ইগনোর দ্যাট অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ নেপাল, বিশেষত বাগলুং। ম্যাপেল গাছগুলো বাই দ্য ওয়ে আসল নয়, এগুলো ডামি। হ্যাঁ, মেন রোডটা চিনি, মেন রোডে ঠিক উঠে যাবো বাঁ দিকে। তো এটা হচ্ছে কালিকা ভাগবতী মন্দির, এর প্রবেশদ্বার, ঠিক আছে। এইটাই কালরাতে দেখাচ্ছিলাম তোমাদের, কিন্তু তখনও হোটেল কিছুই খোঁজা হয়নি, তাই জন্য এখানে ঢুকে দেখাতে পারিনি। এখানে এপ্রিলিয়া দেখছি যেটা অ্যাড দিচ্ছে, এপ্রিলিয়ার যে স্কুটি আছে। চলো উল্টো দিকে পার্কিংটা পেয়ে গেলাম, তো পার্কিংয়ে গাড়িটা রেখে তারপর ভেতরে যাবো। পৌঁছলাম কালিকা ভগবতী মন্দিরের, আর তার বাইরে ঠিক এরকমভাবেই দোকানগুলো রয়েছে, যেখান থেকে তোমরা কিনে নিতে পারো ডালা, ঠিক আছে। তো এবারে প্রশ্ন হলো ঠিক কত করে, এবারে প্রশ্ন হলো যে একটা একটা ডালা আমাদের ঠিক কত করে পড়লো। তো সেটা হচ্ছে নেপালি 200 রুপি, ঠিক আছে, নেপালি 200। তো এখান থেকে এবার আমরা যাবো ভেতরে, ভেতরে গিয়ে পুজো দেবো। আর ডালাটা একবার দেখিয়ে দিই। ডালাটা হচ্ছে এরকম, কি কি আছে? আচ্ছা, আর নারকেল আছে, ফুল আছে। আচ্ছা, এই টোটালটা মিলিয়ে আমাদের পড়লো 200 নেপালি 200, ঠিক আছে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে। মন্দিরের ভেতরের দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা কিছুটা এরকম, বেশ সুন্দর। গাছের ফাঁক দিয়ে ওদের আলোটা এসে পড়ছে। সকাল সকাল একটা খুব সুন্দর অনুভূতি এখান দিয়ে যাওয়ার। এই মন্দিরটি বিশেষভাবে শক্তিপীঠ হিসেবে সম্মানিত। অনেক ভক্ত বিশ্বাস করেন যে এখানে দেবী কালিকার উপস্থিতি বিশেষভাবে শক্তিশালী। দুর্গাপূজা এবং দাসাইন উৎসবের সময় হাজার হাজার ভক্ত এখানে আসে, সেই সময় কিন্তু তোমরা বেশ ভিড় পাবে এখানে। কালীগণ্ডকী নদীর তীরে এই মন্দির প্রায় 16 শতাব্দী অর্থাৎ 1550 সালের আশেপাশে এই মন্দির নির্মিত হয়। রাজা প্রতাপ নারায়ণ মল্ল বলে জনৈক রাজা এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে কথিত আছে। এছাড়াও যুদ্ধের আগে এই মন্দিরে বিশেষভাবে কৃপা প্রার্থনা করা হতো, যাতে যুদ্ধ জয়ের চান্স কিন্তু অনেকটা বেড়ে যেত।
মন্দিরটার সামনে একটা বাঘ রয়েছে। এই যে। দেবীর সন্তুষ্টির জন্য এখানে কখনো কখনো বলিদান করা হয়, যেখানে ছাগল, মোরগ ইত্যাদি প্রাণী এখানে উৎসর্গ করা হয়। প্রধানত দশাইন উৎসব যেটা বললাম কিছুক্ষণ আগে, সেই সময় এখানে কিন্তু বলি দেওয়া হয়। এছাড়াও কিছু প্রতীকী বলিও এখানে রয়েছে, যেমন ফুল, ফল, নারকেল এসব। খালার মতো সেখানে দেখছি তিল, জব এসব কিছু আছে। আর এটা ঘিয়ে ভেজানো আছে। আর এইটা না, এটার মধ্যে একটা পাতা আছে, ধূপ হিসাবে ব্যবহার করে। যদিও মন্দির চত্বরে জুতো পরে প্রবেশ নিষিদ্ধ, তবুও তোমরা যদি আসছো তাহলে তার কিছুক্ষণ আগে জুতো খোলার একটা জায়গা রয়েছে। সেখানে জুতো খুলে তোমরা কিন্তু হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারো। এতক্ষণ ধরে যে এই ধূপগুলো আমরা জ্বালাচ্ছিলাম, ওই যে কাগজের মধ্যে এই পাতাটা ভরা আছে। ওখানে লোকালরা বললো যে এই পাতাটা ভরা আছে। তোমরা কি এই গাছটার নাম কেউ জানো? এই যে এই পাতাটা। তো ওইখানে মন্দির থেকে এসে ঠিক উল্টো দিকে এইখানে আমরা খেতে ঢুকলাম। এই যে মহিলা বসে রয়েছে, এখানে খাবার অর্ডার হচ্ছে। আর এটা হচ্ছে শাকাহারি ভোজন খাওয়ার জন্য বা শাকাহারি খাবার খাওয়ার জন্য, ভেজ খাওয়ার জন্য এই জায়গাটা আদর্শ। ঠিক আছে, তো এখানে আমরা অর্ডার করলাম পুরি, চা, যা সমস্ত আছে খাবার খাবো। তারপর ঠিক উল্টো দিকে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে, যেটা হচ্ছে খুব সম্ভবত নেপালের হাইয়েস্ট অ্যান্ড লংগেস্ট সাসপেনশন ব্রিজ। তো ওটা দেখবো, তারপর এখান থেকে বেরোবো। তো চলো আস্তে আস্তে এখান থেকে লিড করা যাক, খাওয়াটা তাড়াতাড়ি খাই, তারপর এখান থেকে বেরোবো। সকালে ব্রেকফাস্ট করছি, এসে গেছে এখানে দুটো পুরি আর তার সাথে একটা জিলিপি, সরি 3টে পুরি, একটা জিলিপি, তার সাথে হচ্ছে ওই ছোলা টাইপের যেটা তরকারিগুলো এখানে বেশ সুন্দর হয়। ঠিক আছে, আর এর সাথে হচ্ছে সুগার ফ্রি চা, যেটা আমি চায়ের সাথে কোনো চিনি খাই না। তো আর এটার যে প্রাইস সেটা হচ্ছে 70, এটার প্রাইস হচ্ছে 25। তো ঠিকঠাক প্রাইসের মধ্যে খাবার কমপ্লিট। এর থেকে আপাতত বেরোচ্ছি। আমার সামনেই বাইকটা দেখো, এটা এখানে একটা বাইক পাওয়া যায়, এটা বোধহয় কোনো চাইনিজ কোম্পানি GX বলে হয়েছে, সে বানায় খুব সম্ভবত। কেউ কমেন্ট করে জানলে আমায় জানাও যে এটা কী বাইক। আর এই সব বাইক নিয়ে মোটামুটি গান্ডু ঘুরতে হয়, তাহলেই বোধহয় সব ঠিক থাকতো। এই কত গেল? 50। এখানে গন্ডকি গোল্ডেন ব্রিজ। আচ্ছা, কালী গণ্ডকী নদীর উপর নির্মিত নেপালের বাগলুং ও পার্বত জেলার মধ্যে একটি অত্যাশ্চর্য ঝুলন্ত সেতু হলো এই গন্ডকী গোল্ডেন সাসপেনশন ব্রিজ। এটা বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবেও কিন্তু পরিচিত। এর দৈর্ঘ্য রয়েছে 567 মিটার, প্রায় বলতে পারো 1860 ফুট, এবং এটা 400 ফুট নদীর ওপর থেকে রয়েছে। ভিডিওতে দেখতে যেমনই লাগুক, সামনে থেকে কিন্তু এই ব্রিজটা দেখতে পুরোপুরি আনরিয়েল। অ্যান্ড এর সাথে এটা বলে রাখা ভালো যে সেতুটার রং গোল্ডেন হওয়ার জন্য, বা শুরুতে এটা গোল্ডেন রঙের ছিল বলে এটাকে গোল্ডেন ফ্রুট ব্রিজ বা গোল্ডেন ব্রিজ বলে চেনা হয়। এছাড়াও এটা নেপালের যে প্রবল বাতাস এবং পাহাড়ি অঞ্চলের কঠিন আবহাওয়া দুটোকেই কিন্তু সহ্য করতে পারে। তো তাই এটা যথেষ্ট বড় একটা ট্যুরিস্ট হটস্পট হিসেবেও কিন্তু পরিচিত। ট্যুরিস্ট হটস্পট হলে কি হবে, এখানে কিন্তু রিল করতে তোমাদের পয়সা দিতে হতে পারে, তাই এই জায়গায় রিল করার আগে একটু নজর রাখবে। কি সমস্যা? এই ব্রিজে হাঁটা কোনো কঠিন কিছু নয়। এই পাহাড়ি অঞ্চলে এই ধরনের ব্রিজগুলো মানুষের যাতায়াতের জন্য বানানো হয়, কিন্তু সবাই সামনের দিকে তাকিয়ে চলবে। পায়ের দিকে যদি তাকিয়েছো তাহলে মাথা ঘুরবে। পায়ের দিকে তাহলে তাকানো যাবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সহস্রধারা, কালকে বেরিয়েছি রাতে। পেরিয়ে গেছে, জিনিসপত্র লোডেড। হেগাটা আমাদের নয় অবশ্যই, এই তিনটেতে জিনিসপত্র লোডেড। এবারে আবার বেরোনো হচ্ছে এখান থেকে। তো চলো আস্তে আস্তে করে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। দেখা হচ্ছে গোপ্রো সেটআপে।
দেখতে সুপার লাগছে, পেছনে টেল ব্যাগটা সমস্ত কিছু হেভি লাগছে দেখতে। গরম মানে জীবন কয়লা করে দিচ্ছে। পাঁকা কেন ছুটছে? এই আমাদের ডান দিকের খাদটা, এটা দিয়ে আমরা বেসিক্যালি কাল উঠেছিলাম, কিন্তু রাত্রেবেলা কিছু দেখতে পাইনি। আর এই খাদটারই ছবি অ্যাকচুয়ালি, মানে এই ব্রিজটারই ছবি অ্যাকচুয়ালি আমাদের ব্যানারটাই আছে, যে ব্যানারটাতে বলা হচ্ছে যে আমরা নেপাল আসছি। তো সেটা তোমরা আগে দেখেছো ব্লগে, আবার তোমরা দেখবে মুক্তিনাথ পৌঁছানোর পর। আমাদের বাঁদিকে এই যে খাড়া পাহাড়টা, এই পাহাড়টারই পাশে রয়েছে এই পুরো খাদ টাইপের জায়গাটা। এবং যেমনটা আগে বললাম যে এটার পুরো উচ্চতা হচ্ছে 131 মিটার্স। সামনে ফার্স্ট প্ল্যান হচ্ছে পেট্রোল নেব, পেট্রোল নিয়ে তারপর এখান থেকে রওনা দেব। এই জায়গাটা দিয়ে কাল আমরা রাত্রেবেলা ফিরিয়েছি, দেখে আনন্দ করাটাই বড়, একদমই তাই। তো এই ব্রিজটার নাম হচ্ছে কালী গন্ডাকি ব্রিজ, আর নিচে দিয়ে যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে কালী গন্ডাকি। আর ব্রিজটা পেরোতে না পেরোতেই আমরা পেয়ে গেলাম পেট্রোল পাম্প। বাগলুং জায়গাটা এই কারণে বেশ ইম্পর্টেন্ট যে এর পরে মুক্তিনাথ যাওয়ার রাস্তায় আর কোনো সেরকম পেট্রোল পাম্প নেই। মাঝে ঘাসা বলে একটা চেকপোস্ট আছে, তার কিছুটা আগে একটা পেট্রোল পাম্প আছে, বাট সেটার পেট্রোলের কালেকশন বা পেট্রোলের যে স্টোরেজ সেটা ডাউটফুল। তো তাই লাস্ট পেট্রোল পাম্প বলতে পারো তোমরা বাগলুং, আর সেই বাগলুংয়েই কিন্তু তোমাদেরকে করতে হবে পেট্রোলের নিয়ে পুরো ফিল আপ। তো বাইকের ট্যাঙ্ক পুরো ফিল আপ করে নিলাম আমরা, সাথে অন করলাম, কারণ বাগলুং পেট্রোল পাম্পে, যে বাগলুং ঢোকার আগে ঠিক ডান সাইড করে যে পেট্রোল পাম্পটা পড়বে, এখান থেকে পেট্রোল নিয়ে নেবে। কারণ যদি বাই চান্স তোমরা বেনিতে পেট্রোল না পাও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই আলাদা করে পেট্রোল এই যে ক্যারি করছে এখানে, ঠিক আছে, যাতে কোনো বাইকের কোনো অসুবিধা হলে হতে পারে বা এই বাইকেও লেগে যেতে পারে। আমরা মোটামুটি প্রত্যেকে ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, ঠিক আছে। পেট্রোলের দাম এখানে 163 বাগলুংয়ে। এবার আমার এটা বেশি দিল মাইলেজটা। কত করে দিয়েছে? ও আগের বারে ও আর আমি একসাথেই তো ভরছি। হ্যাঁ, ও এবারে কত ভরলে? এইবারে কত 900 কত ধ্যাৎ, ওই 900 হাজার কি 1020 আমি 950। তোরা পোখরায় নিয়েছিলে? পোখরায় নিয়েছিলি? হ্যাঁ আমরা পোকড়াতেই নিয়েছিলাম। নিয়েছিলি, তারপরেও 1020 ঢুকলো, আর 950 আমার ঢুকে যা 608-10 টাকা। পোখরাতেই নিয়েছিলাম। না আমরা পোকরাতে নিইনি, তার আগে নিয়েছি। হ্যাঁ 610। আমরা তো পুরো চষেছি সারানকোট মাল। হ্যাঁ তো আমিও তো গেছিলাম। না তুই আরে তো তোমরা- ও আচ্ছা 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 আচ্ছা, তার আগে নিয়েছিস, বুঝতে পেরেছি। আগে না, সেই যে প্রথম দিন ঢুকেই নিয়েছিস তো, তাই জন্য সেটাই ভাবছি। ফুল ট্যাঙ্ক পেট্রোল নিয়ে এবার আমরা রওনা দিলাম সোজা জমসমের দিকে। কিন্তু তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য কোন অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। সেই জন্য বাকি ব্লগটা তোমাদেরকে দেখানো হবে পরের এপিসোডে।